তান্ত্রিক আরও এগিয়ে গেল বনলতার দিকে। ওর হাতটা খপ করে ধরে ওকে কাছে টেনে নিয়ে বলল, মেয়ে দেখা হয়ে গেছে, বাপ দেখে কি করব? তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই বেতের মতো এক সপাটে চড় এসে পড়ল লোকটার গালে। তার পা দুটো টলে উঠল, 5 আঙুলের স্পষ্ট দাগ পড়ে গেল গালে। গাধার মতো চোখ মেলে খানিকক্ষণ সে তাকিয়ে রইল বনলতার দিকে, যেন তার সামনে কোনো মেয়ে নয়, দাঁড়িয়ে আছে আগুনের স্ফুলিঙ্গের এক জীবন্ত মূর্তি। বনলতা এবারে একটা ধাক্কা মেরে লোকটাকে সরিয়ে দিল। শয়তান, তোর এত বড় সাহস! এবারে তান্ত্রিক রাগে ফেটে পড়ল, ধক করে জ্বলে উঠল তার চোখের মণি দুটো। সে গর্জে উঠল, তুই আজ যা করলি এর মাসুল তোকে গুনতেই হবে। আমি তোকে শেষ করে দেব। মেয়ে মানুষের বেশি তেজ আমার কোনোদিনও সহ্য হয় না। আমায় অপমান করার ফল ভোগ করে এবার। ভূষণ ওঝা লেবুটা হাতের মুঠোয় ভীষণভাবে চেপে ধরল। লেবু থেকে গলগল করে বেরিয়ে এলো কালো তরল পদার্থ। অন্যদিকে বনলতার মুখ থেকেও বেরিয়ে এলো রক্ত। ওর শরীরের হাড়গোড়গুলো মটমট শব্দ করে ঘুরে যেতে লাগলো। প্রচণ্ড যন্ত্রণায় বনলতা কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বাবু, বাবু, আমার উপর দয়া করুন বাবু। আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। বনলতার মৃত্যুর পর গোটা জমিদার বাড়ি যেন অন্ধকারে ডুবে গেছে। জমিদার আদিত্য নারায়ণের মুখে কোনো হাসি নেই। জমিদার গিন্নি বিনোদিনী দেবী মেয়ের মৃত্যু শোকে বিছানায় শয্যাশায়ী। বনলতার মৃত্যুর পর এই প্রথমবার আবার কোনো এক অল্প বয়সী মেয়ের মৃত্যুর খবর পুরো গ্রামটাকে নাড়িয়ে দিল। কি অমঙ্গলের ছায়া পড়েছে এই গ্রামের উপর! চিন্তা করিস না মা, তোর মেয়ে মানে আমারও মেয়ে। যে আমার মেয়েকে শেষ করেছে, তোর মেয়েকে শেষ করেছে, আমি তাকে কিছুতেই ছাড়ব না। বনলতার মৃত্যুর পর পদ্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে যেন ওই রাতের পর কর্পূরের মতো উধাও হয়ে গিয়েছে। কিন্তু কেউ জানে না পদ্মা হলো ভূষণ ওঝার সাধন সঙ্গিনী। সে এখন নতুন এক পেশায় যুক্ত হয়েছে। গ্রামের সুন্দরী মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে আর তাদের ভুলিয়ে ভূষণ ওঝার কাছে নিয়ে যায়। আর ভূষণ ওঝা তাদের নরম শরীরগুলো সারা রাত ধরে উপভোগ করে। আর সকাল হলে তাদের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকে গ্রামের বনের মধ্যে। পদ্মা, আজ কিন্তু একটা নতুন শিকার চাই। চিন্তা করবেন না, শিকার নিজে থেকেই এলো বলে। ওই যে চলে এসেছে। ছাড় শয়তান, ছাড়। এভাবে করে চলতে থাকে ভূষণ ওঝার নির্মম অত্যাচার। প্রায় দিনই জমিদারের কাছে গ্রামের মেয়ে বউরা ছুটে আসে তাদের মেয়ের মৃত্যুর খবর দিতে। সেই খবর শুনে পুরো জমিদার বাড়ি কিছুক্ষণের জন্য যেন কান্নার কোলে ভেসে যায়। না, এভাবে চলতে পারে না। এইভাবে আমার মেয়েগুলো শেষ হয়ে যাবে আর আমি হাতের উপরে হাত রেখে বসে থাকবো, এটা হতে পারে না।
জমিদার কিছু লোক নিয়ে গেলেন অঘরী বাবার কাছে। অঘরী বাবা একটা বটগাছের তলায় বসে ধ্যান করছিলেন। জমিদারের কথায় তিনি চোখ খুললেন। বাবা, বাঁচান আমাদের। বনলতাকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু এই গ্রামের মায়েদের কোল আমি খালি হতে দেব না। কিছু একটা করুন বাবা। অঘরী বাবা মনে মনে কিছু একটা চিন্তা করলেন, তারপর সবার উদ্দেশ্যে বললেন, এই গ্রামের সাথে কি হচ্ছে তা আমার সব কিছু জানা আছে। এ হলো ওই ভূষণ ওঝার কাজ। সাধু সন্ন্যাসীরা তন্ত্রবিদ্যা শেখে মানুষের কল্যাণের জন্য, কিন্তু এই পৃথিবীতে ভূষণ ওঝার মতো কিছু নিম্নতন্ত্রের তান্ত্রিক বা কাপালিক আছে, যারা তন্ত্রবিদ্যা শেখে মানুষের অকল্যাণ করার জন্য। ওই শয়তান তান্ত্রিককে কিভাবে খুঁজে পাবো বাবা? ওকে যতক্ষণ না আমরা মারতে পারবো ততক্ষণ আমরা কেউ অন্য মুখে দেব না। শান্ত হও তোমরা, ওকে খুঁজে পাওয়া অনেক দুষ্কর। শুধু এইটুকু আমি বলতে পারি, পদ্মাকে তোমরা কেউ বিশ্বাস করবে না। ও ভূষণ ওঝা সাধন সঙ্গিনী। ও নিরুদ্দেশ হয়েছে যেন গোপনে এইসব কাজ করতে পারে। গ্রামের লোকেদের মধ্যে তখন একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবার মুখে তখন একটা ভয়ের ছাপ। যাদের বাড়ির মেয়েরা মারা গিয়েছে তাদের প্রত্যেককেই তাহলে পদ্মা ছদ্মবেশে এসে বন্ধুত্ব করে নিয়ে গিয়েছে ভূষণ ওঝার কাছে। বাবা, এর কি কোনো উপায় নেই? এইভাবে চলতে থাকলে এই গ্রামের প্রত্যেকটা বাড়ির বউয়েরা তাদের মেয়েদের যে হারিয়ে ফেলবে। উপায় একটা আছে। ওই কাপালিককে আমি কিংবা আপনারা কেউ শাস্তি দেবেন না। ওকে শাস্তি দেবে বনলতার মতো যারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে। পরশু অমাবস্যা আমি একটা যজ্ঞ করতে চাই। সেই যজ্ঞে মৃত আত্মাদের আমি জাগাতে চাই। তাদের মধ্যে থাকবে বনলতাও। আজ অমাবস্যার রাত। নিঝুম অন্ধকারের মধ্যে ডুবে গেছে গোটা গ্রাম। গ্রামের লোকেরা দল বেঁধে উপস্থিত হয়েছে শ্মশানের মধ্যে। সেখানে শুরু হয়েছে এক মহাযজ্ঞ। চারিদিক নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। বনলতা এবং অন্যান্য অতৃপ্ত আত্মাদের জাগানোর মন্ত্রতন্ত্রের কাজ অনেকক্ষণ ধরে চলল। তারপর হঠাৎ যজ্ঞের আগুন নিভে যেতেই গোটা শ্মশানটা এক লহমায় অন্ধকারে ডুবে গেল। হঠাৎ করে কোথা থেকে বাতাস বইতে শুরু করলো। তারপর চারিদিকে ভেসে এলো পৈশাচিক হাসি। সবাই ভয়ে গুটিয়ে গেল। যা তোরা এখন মুক্ত। তোদের এখন প্রতিশোধের পালা। তোদের নিজেদের প্রতিশোধ তোরা নিজেদের হাতে নে। শেষ করে দে এই পিশাচকে। অঘরী বাবার কথা শেষ হতেই কালো ধোঁয়ার মতো কিছু অবয়ব হাওয়াতে গর্জন করতে করতে মিশে গেল। ওদিকে কালকুঠুরিতে পদ্মা একা আছে। ভূষণ ওঝা কোনো এক বিশেষ কাজে গিয়েছে বাইরে। বনের মধ্যে এই কালকুঠুরি। পদ্মা আগে কখনো একা এভাবে থাকেনি। আজ তার একটু ভয় ভয় করছে। বারবার তার মনে হচ্ছে দূর থেকে তাকে কেউ নজরে রেখেছে। মনের অস্বস্তি কাটাতে জানলা দরজাগুলো ভালো করে বন্ধ করে দিল পদ্মা। খাটের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। হঠাৎ এমন সময় দরজার কড়া নড়ে উঠল। কে কে বাইরে? কোনো উত্তর নেই। আবার কিছুক্ষণের মধ্যে দরজার কড়া নড়ে উঠল। পদ্মা ভয়ে আঁতকে উঠল। আবারও সে ভয়ে ভয়ে বলে উঠল, কে বাইরে? না বললে কিন্তু আমি দরজা খুলব না। এবারও কোনো উত্তর নেই। বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বজ্রপাতের আওয়াজে কান তালা মেরে যায়। মনে হয় বৃষ্টি আসতে পারে। এবার পদ্মা নিজেকে বোঝায় হয়তো বাতাসে দরজার কড়া নড়ছিল। এবার সে হ্যারিকেনের আলোটা কমিয়ে শুয়ে পড়ে।
কতক্ষণ ঘুমিয়েছে ঠিক বলা যায় না। একটা খুট করে আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। চারিদিক অন্ধকার, হ্যারিকেনের আলোটাও আর জ্বলছে না। খানিকক্ষণের মধ্যে পদ্মা টের পেল ঘরের মধ্যে কে বা কারা যেন হাঁটাহাঁটি করছে। ভয় তার বুকটা শুকিয়ে গেল। কে 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 ঘরের ভেতর? তার কথার পরিপ্রেক্ষিতে ভেসে আসে কতগুলো পৈশাচিক হাসি। এই হাসি শুনলে মানুষের বুকের রক্ত জল হয়ে যায়। কে তোমরা? ঘরে ঢুকলে কিভাবে? আমি কিন্তু চিৎকার করব। খানিকক্ষণ অন্ধকারে থাকার পর অন্ধকারের মধ্যে চোখটা সয়ে এলো পদ্মার। সে দেখে বনলতা দাঁড়িয়ে আছে, আর বনলতার পেছনে দাঁড়িয়ে আছে সেই সমস্ত মেয়েরা যাদের সে ভূষণ ওঝার কাছে নিয়ে এসেছিল। কিন্তু এরা কিভাবে বেঁচে আছে? এদের প্রত্যেককে সে এবং ভূষণ ওঝা গলা টিপে মেরে ওই বনের মধ্যে ফেলে এসেছিল। কিন্তু তাহলে প্রত্যেকের মুখগুলো বিকৃত হয়ে গেছে, মুখে হাতে পায়ে কাটাকুটির দাগ। কি বিভৎস দেখাচ্ছে ওদের! তুই কি ভেবেছিলিস গোপনে এইভাবে আমাদের মতো আরো মেয়েদের জীবন শেষ করবি? আজ থেকে তোর এই ইচ্ছে কখনোই পূরণ হবে না। শেষ হয়ে যাবি তুই আজ। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এই ভুল করব না। আমাকে মেরো না, আমাকে মেরো না। কিন্তু কে শোনে কার কথা? ভিড় পায়ে অতৃপ্ত আত্মাদের দল এগিয়ে আসতে থাকে পদ্মার দিকে। তারপর ঝাঁপিয়ে পড়ে তার উপর, ছিঁড়ে খেতে থাকে তার দেহখানা। পরের দিন রাতে ভূষণ ওঝা কুঠিরে ফিরে এলো। কুঠিরের বাইরে পা রাখতেই ভূষণ ওঝা টের পেল কিছু একটা অমঙ্গল ঘটেছে। চারিদিকের বাতাস যেন ভারী হয়ে আছে, কেউ যেন দূর থেকে তাকে দেখছে। সন্তর্পণে চারিদিকটা দেখে নিলে ভালো করে। তারপর কুটিরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার পায়ের মাটি মুহূর্তের মধ্যে সরে গেল। এ কি দেখছে সে? ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। ঘরের মেঝেতে পড়ে আছে পদ্মার ছিন্ন ভিন্ন মৃতদেহ। আঁতকে উঠল ভূষণ ওঝা। কে এই কাজ করল? হঠাৎ পেছন থেকে কেউ অট্টহাসি হাসতে শুরু করেছে। পেছন ঘুরে তাকায় ভূষণ ওঝা। কেউ তো নেই আশেপাশে। হঠাৎ পেছন থেকে একটা হাত তার কাঁধে এসে পড়ে। প্রচণ্ড ভয় পেয়ে ভূষণ ওঝা পেছন ঘুরে তাকায়। আঁতকে ওঠে সে। কিরে শয়তান, চিনতে পারছিস আমাকে? আমি জমিদারের মেয়ে বনলতা। ভূষণ ওঝার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এ কি শুনছে সে? মৃত আত্মারা জেগে উঠে শুনেছে, কিন্তু সেটা একটা বিশেষ প্রক্রিয়ায়, বিশেষ মন্ত্রতন্ত্র দ্বারা। কি জাগালো এদের? ভূষণ ওঝার ভয় হলো। দরজার সামনে দাঁড়িয়ে আছে বনলতা। ঘরের বাইরে বেরোনোর কোনো উপায়ও নেই। হঠাৎ কিছু একটাতে পা লেগে ভূষণ ওঝা পড়ে যায় মাটিতে। তারপর তার চোখ চলে যায় ঘরের সিলিংয়ের ওপর। কি দেখছে সে? বনলতা একা নয়, যে সমস্ত মেয়েদেরকে মেরে ফেলেছে তারা প্রত্যেকে আজ জীবিত হয়ে উঠেছে। তাদের চোখে আজ প্রতিশোধের হিংসা। কি ভেবেছিলিস তুই? দিনের পর দিন গ্রামের মেয়েদের উপর তুই অত্যাচার করবি আর তোর কোনো শাস্তি হবে না। আজ তোকে আমরা এমন শাস্তি দেব, তোকে দেখে অন্যদের এই ঘৃণ্য কাজ করতে ভয় করবে। তারপর বনলতা ঝাঁপিয়ে পড়ে ভূষণ ওঝার ওপর। ভূষণ ওঝা কিছু টের পাওয়ার আগেই এক ঝটকায় ছিঁড়ে ফেলে তার পুরুষাঙ্গ। ভূষণ ওঝার মুখ থেকে বেরিয়ে আসে এক পৈশাচিক মরণ চিৎকার। তারপর বনলতা সহ বাকি অতৃপ্ত আত্মারা ভূষণ ওঝার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। শেষ হয় ভূষণ ওঝার নির্মম অত্যাচার এই গ্রামের মেয়েদের ওপর। এই পৃথিবীতে ভূষণ ওঝার মতো শয়তানরা থাকলে বনলতার মতো মেয়েরাও আছে তাদের শাস্তি দেওয়ার জন্য। তারা উঠে আসবে বারবার এই পৃথিবীর অতল গহ্বর থেকে।